হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা ক্লাস 12-এর ইলেকট্রোম্যাগনেটিজমের ওপরে একটা দারুণ ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনায় ফিরে এলাম। আজকের টপিক হলো সাইক্লোট্রন বা সাইক্লোট্রন মোশন। সাইক্লোট্রন একটা বিশেষ যন্ত্র, সেই যন্ত্রটার কাজ কী, কীভাবে সেটা কাজ করে এবং তার যে বিভিন্ন বিষয়, সেই বিষয় সম্পর্কে আলোচনা হবে। তার আগে আমি বলে রাখি, এই সাইক্লোট্রন যে কার্যনীতির উপর বেস করে, সেই কার্যনীতিটা কিন্তু ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফোর্স অন মুভিং চার্জ। অর্থাৎ একটা ইলেকট্রিক ফিল্ডে এবং ম্যাগনেটিক ফিল্ডে যদি মুভিং চার্জ থাকে, তার উপর ফোর্সের উপর বেস করে কিন্তু এর কার্যনীতিটা প্রতিষ্ঠিত। তার জন্য ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে বুঝতে হবে যে আমরা আজ পর্যন্ত ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডে কোনো চার্জ থাকলে তার উপর যে ফোর্স অ্যাক্ট করে, সেই ফোর্সের ভ্যালু কী সেটা জানতে পেরেছি এবং সেইভাবে তাকে কিভাবে মোশনে আনা যায়। অর্থাৎ সে সার্কুলার মোশনে কখন যায়, কখন সে স্ট্রেট লাইনে যায়, সেটাও আমরা জেনেছি। অর্থাৎ আমাদের এখানে বেসিক প্রি রিকুইজিট হলো যে লরেন্স ফোর্স। লরেন্স ফোর্সে কী বলা হয়েছে? ইলেকট্রিক ফোর্সের ক্ষেত্রে কিউ ইন্টু ই, এটাও ইলেকট্রিক ফিল্ড আর এটা হলো আধান। আর ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে লরেন্স ফোর্সের ভ্যালু হয় কিউ ইন্টু ভি ক্রস ভি। এইগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। যদি মনে না থাকে, তোমরা প্রিভিয়াস যে ভিডিওগুলো, সেখান থেকে অবশ্যই একবার ভিডিওটা দেখে নাও। তারপরে তুমি যদি এই বিষয়টা দেখো, তোমার কাছে একেবারে ঝরঝরে হয়ে যাবে বিষয়টা, তোমার আর কোনো প্রশ্ন থাকবে না। এখন প্রথম আমি যেটা লিখবো, এটা হচ্ছে আমাদের ইলেকট্রোম্যাগনেটিজম, হচ্ছে ক্লাস 12। আর আজকের টপিক হলো সাইক্লোট্রন। যন্ত্রটার নাম দেখেই বোঝা যাচ্ছে যে এখানে কোনো সাইক্লিক ব্যাপার রয়েছে। খুব সুন্দর নাম, এবং এই নাম থেকেই আমরা আইডিয়া করতে পারছি যে এখানে কোনো একটা সাইক্লিক কোনো একটা বিষয় রয়েছে। অর্থাৎ একটা চার্জ পার্টিকেলকে সেখানে ঘোরানো হয়, এবং কেন এটা তৈরি করা হয়েছে বা কি এই বিষয়টা সাইক্লোট্রন কি, যদি তোমার কাছে জানতে চাওয়া হয় বা তুমি যদি পড়ে জানতে চাও, তাহলে তোমার ফার্স্ট প্রশ্ন আসবে যে এটা কি। ফার্স্ট হলো, হোয়াট ইজ সাইক্লোট্রন। তারপরের প্রশ্ন হবে যে এর কাজ কি, ইউজ অফ সাইক্লোট্রন। তারপরে হবে এটা কিভাবে কাজ করে, প্রিন্সিপাল। হ্যাঁ, এই বিষয়গুলো তোমাদেরকে প্রথমে কিন্তু জানতে হবে। লরেন্স এবং লিভিংস্টোন বলে দুজন বিজ্ঞানী, লরেন্স অ্যান্ড লিভিংস্টোন, এই দুজন বিজ্ঞানী 1934 খ্রিস্টাব্দে এই সাইক্লোট্রন যন্ত্রটা আবিষ্কার করেন। সাইক্লোট্রন যন্ত্র হলো এমন একটি যন্ত্র যার সাহায্যে প্রোটন অথবা আলফা পার্টিকেল, এই পার্টিকেলগুলোকে অ্যাক্সিলারেট করা হয়। অর্থাৎ সাইক্লোট্রন হলো একটা চার্জ অ্যাক্সিলারেটর। অ্যাক্সিলারেট করা মানে কি? গতি বৃদ্ধি পাওয়া। অ্যাক্সিলারেশন মানে কি? ত্বরণ মানে কি? গতিবেগের বৃদ্ধি। অর্থাৎ এখানে আমরা কার গতিবেগ চেঞ্জ করছি? চার্জের, আধানের। অর্থাৎ এটাকে চার্জ পার্টিকেল অ্যাক্সিলারেটর বলবো। পার্টিকেল, হ্যাঁ, যে পার্টিকেলের চার্জ রয়েছে সেই রকম পার্টিকেলকে অ্যাক্সিলারেট করছে। কেন অ্যাক্সিলারেট করছি? না, আমরা বেশি শক্তির পার্টিকেল পেতে চাই। বেশি শক্তির পার্টিকেল কখন হবে? না, যখন তার গতিবেগ বাড়বে। একটা পার্টিকেলের শক্তি, কাইনেটিক এনার্জি, তার এক্সপ্রেশন কি? 12 mv²। তাহলে আমরা যদি একটা পার্টিকেলকে অ্যাক্সিলারেট করতে পারি, তার বেগ বাড়বে, আর বেগ বাড়া মানে তার কাইনেটিক এনার্জি বাড়বে। তাহলে ভি ইনক্রিজ করা মানে কাইনেটিক এনার্জি ইনক্রিজ করা। অর্থাৎ
এখানে হচ্ছে গতিশক্তি ইনক্রিজ হওয়া, আর গতিশক্তি ইনক্রিজ হওয়া মানে সেটা হলো হাই এনার্জি পার্টিকেল। তাহলে বুঝতে পারছো যে হোয়াট ইজ সাইক্লোট্রন। যে সাইক্লোট্রন হলো একটি অ্যাক্সিলারেটর, পার্টিকেল অ্যাক্সিলারেটর, অর্থাৎ একটা কণাকে ত্বরিত করার যন্ত্র, যেটা আবিষ্কার করেছিলেন লরেন্স এবং লিভিংস্টোন বলে দুইজন বিজ্ঞানী, এবং সেটা আবিষ্কৃত হয়েছিল 1934 খ্রিস্টাব্দে। কেন এটাকে তৈরি করা হয়েছিল, এর ইউজ কি? মূলত নিউক্লিয়ার স্ট্রাকচার ইনভেস্টিগেট নিউক্লিয়ার স্ট্রাকচার। এই যে আমাদের যে পরমাণু রয়েছে, পরমাণুর বাইরে বিভিন্ন কক্ষে ইলেকট্রন ঘুরে বেড়ায়, আর নিউক্লিয়াস একটা ছোট্ট জায়গায় থাকে। সেই নিউক্লিয়াসের স্ট্রাকচার জানতে গেলে আমাদেরকে কি করতে হবে? সেই পর্যন্ত পৌঁছতে হবে। আর আমরা তো আর সেই পর্যন্ত পৌঁছবো না, আমাদের হয়ে কারা পৌঁছবে? না, হাই এনার্জি পার্টিকেল পৌঁছাবে। অর্থাৎ নিউক্লিয়াসের স্ট্রাকচার বা নিউক্লিয়ার রিয়াকশান, নিউক্লিয়ার সম্বন্ধীয় যে পরীক্ষা নিরীক্ষা, সেইটা করতে গিয়ে এই বিজ্ঞানীরা করলেন কি না, সাইক্লোট্রনের আবিষ্কার। তাহলে বুঝতে পারছো সাইক্লোট্রন কেন আবিষ্কার হয়েছে এবং তার ইউজ কি, এইটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এবারে বলবে স্যার এইটা কেন লাগলো না, দেখো তুমি ধরো এখানে বুঝতে পারছো যে একটা নিউক্লিয়াসের ভেতরে কি থাকে। ক্লাস 11-এর যে ফার্স্ট লেকচারগুলো রয়েছে সেখানে বলা হয়েছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের বাধা অতিক্রম করে সেখানে পৌঁছাতে, অর্থাৎ একটা নিউক্লিয়াসকে ভাঙতে, নিউক্লিয়াসের স্ট্রাকচার সম্পর্কে জানতে আমাদের লাগবে বেশি শক্তির পার্টিকেল। ধরো তুমি একজনের হোস্টেলে রয়েছো, মেসে রয়েছো, সেখানে একজন দরজা বন্ধ করে আছে, হ্যাঁ, তুমি ডাকছো, সে খুলছো না, তখন তুমি কি করবে? ধাক্কি করবে। ধাক্কার সময় কি করবে? একটু দূরে থেকে ছুটে এসে যদি ধাক্কা লাগাও তাহলে দেখবে সে দরজাটা খুলে যাবে। তার মানে কি, তোমার এনার্জি বেশি থাকলে তবেই তুমি ইনভেট করতে পারবে একটা জায়গায়। এক্ষেত্রেও তাই, এখানে তো আর আমরা যেতে পারবো না। আমরা না গিয়ে আমরা কাকে পাঠাচ্ছি? পার্টিকেলকে পাঠাচ্ছি। কোন পার্টিকেলকে পাঠাচ্ছি? প্রোটন, আলফা পার্টিকেল, এই সমস্ত পার্টিকেলকে পাঠাতে গেলে আমাদের তাদেরকে হাই এনার্জি দিতে হবে। এই পর্যন্ত একেবারে ক্লিয়ার? তাহলে আমি এই দুটো জিনিস বলে দিলাম। এবার আমাকে বলতে হবে যে প্রিন্সিপালের মূলে রয়েছে এই দুটো ফোর্স, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডে একটা চার্জ পার্টিকেলকে আমরা কিভাবে গতিশীল করব এবং কিভাবে তার গতিবেগ বাড়াবো। ফার্স্ট আমি ম্যাগনেটিক ফিল্ডের কথায় আসবো। ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে ধরো এইরকম একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, এটা একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, মানে সুষম চৌম্বক ক্ষেত্র রয়েছে। এবারে একটা পার্টিকেলকে যদি আমি এইভাবে ঢোকাই, ভি স্পিডে ঢোকাই, তাহলে কি হবে? এই পার্টিকেলটা এইরকমভাবে ঘুরে যাবে। কেন না, ম্যাগনেটিক ফিল্ডটা রয়েছে এদিকে, আর এখানে ভেলোসিটিটা রয়েছে এইদিকে। তাহলে ভেলোসিটি যদি, ম্যাগনেটিক ফিল্ড যদি ওদিকে হয়, তাহলে ভি ক্রস বি, সেটা কোন দিকে হয়? এদিকে যদি ভি হয় আর এদিকে যদি ভি হয়, আমরা ক্রস প্রোডাক্টের রিলেশান থেকে বুঝতে পারবো যে ভি ক্রস ই সমান হবে এই রকম একটা ডিরেকশানে। এক্ষেত্রে ভি হচ্ছে এদিকে আর ভি ওদিকে, তাহলে ভি ক্রস ই এই দিকে একটা ফোর্সের উপর কাজ করবে। তার ফলে এখানে একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে একটা পার্টিকেল, তার চার্জ যদি কিউ হয়, সে একটা সার্কুলার মোশনে চলবে। এইটা কিন্তু আগের লেকচারগুলোতে রয়েছে, সার্কুলার পথে যাবে। এবার সার্কুলার পথে যখন ঘুরবে তখন তার গতিবেগ বাড়বে, হ্যাঁ কি না? নিশ্চয়ই তোমরা বলতে পারবে যে তার গতিবেগ বাড়বে না, কারণ ম্যাগনেটিক ফোর্স ইজ এ নো ওয়ার্ক ফোর্স, এইটা কিন্তু কোনো কাজ করে না। এইটা না কাজ করার ফলে কি হয় না, এর বেগের কোনো বৃদ্ধি পায় না। কারণ কি, ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল বলেছে কি না, ডেল্টা কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু ওয়ার্ক ডান। হ্যাঁ, ওয়ার্ক ডান।
ডেল্টা কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু ওয়ার্ক ডান। তাহলে ওয়ার্ক ডান যদি 0 হয়, এখানে কাইনেটিক এনার্জির কোনো চেঞ্জ হবে না। সেখান থেকে আমরা বুঝতে পারবো যে এর বেগের কোনো পরিবর্তন ঘটবে না। স্যার এটা নো ওয়ার্ক ফোর্স কেমন করে হয় বলুন আর একবার। না, তোমাদের ভিডিওতে আগেই বলা হয়েছে যে এটা কেন নো ওয়ার্ক ফোর্স। কারণ দেখো এখানে এই যে ফোর্সটা রয়েছে, এই ফোর্সটা কিন্তু এই যে প্লেন অর্থাৎ ভি এবং বি যে প্লেনে আছে, যে সমতলে রয়েছে, সেই সমতলের সঙ্গে লম্ব। আমরা সকলেই জানি ক্রস প্রোডাক্ট মানে এই ভি আর বি যে তলে আছে, এখানে এফটা তার সঙ্গে লম্ব একটা তলে থাকবে। অর্থাৎ ভি আর এফের মধ্যে কোণের মান 90 ডিগ্রি। অর্থাৎ সরণ এবং বল, এফ ভি যেদিকে আছে সরণ সেদিকে রয়েছে, বা সেই অর্থাৎ এখানে আমরা পাচ্ছি কি ভি এফ ডট ভি। এফ ডট ভি আমরা জানি এফ ডট ভি সমান হচ্ছে ক্ষমতা, এটা 0। ক্ষমতা 0 হওয়া মানে ওয়ার্কও হবে 0। এখানে কোনো কৃতকার্য হচ্ছে না। অর্থাৎ যখন আমি একটা ম্যাগনেটিক ফিল্ডে কোনো চার্জ পার্টিকেলকে নিয়ে যাচ্ছি, তখন সে ঘুরতে থাকছে এবং সেটা বৃত্তীয় গতিতে ঘুরতে থাকছে, এবং সেই বৃত্তীয় গতিটা হলো সমবৃত্তীয় গতি। কারণ এই যে ফোর্স, ম্যাগনেটিক ফোর্স, এটা হলো নো ওয়ার্ক ফোর্স। এই পর্যন্ত কিন্তু তোমরা একেবারে জেনে নিলে। এবারে এখানে কোন কোন পার্টিকেলকে অ্যাক্সিলারেট করা হয়, লাস্টে আমরা বলবো ওই পার্টিকেলগুলোকেই কেন অ্যাক্সিলারেট করা হয়, অন্য পার্টিকেলকে কেন করা যায় না, সে সমস্ত আলোচনায় কিন্তু আমি অবশ্যই ফিরব। ফার্স্টে আমি যদি বলি যে এখানে যদি নিউট্রনকে যদি আমি অ্যাক্সিলারেট করতে চাই, হবে কি হবে না? ফার্স্ট কথা এইটা। আমি তোমাদেরকে যদি প্রশ্ন বলি, তোমরা কি উত্তর দিতে পারবে? নিশ্চয়ই পারবে। দেখো এখানে পুরো কথাটা বলা হচ্ছিল এখানে চার্জ পার্টিকেল, এখানে পার্টিকেল অ্যাক্সিলারেশন বলেছিলাম, চার্জ পার্টিকেল অ্যাক্সিলারেশন। চার্জ থাকলে তবেই সেটা ম্যাগনেটিক ফিল্ডে এবং ইলেকট্রিক ফিল্ডে সেটা ঘুরতে পারে। তাহলে এখানে নিউট্রন এর চার্জ কত? নিউট্রনের চার্জ হলো 0। এই কারণে আমরা কিন্তু এই সাইক্লোট্রন যন্ত্রে নিউট্রনকে ঘোরাতে পারি না। এছাড়াও আরও কিছু কিছু ক্রাইটেরিয়া দরকার, সেগুলো আমি একেবারে লাস্টে আলোচনা করব। এবারে আমি সাইক্লোট্রন যন্ত্রটার স্ট্রাকচার বলতে হবে ফার্স্ট। স্ট্রাকচার না বললে তার ওয়ার্কিং প্রিন্সিপাল আমরা বলবো কি করে? না, সাইক্লোট্রন যন্ত্রে এই রকম দুটো ডি থাকে। এই ডিটা কি আমি অবশ্যই বলবো। এই হলো দুটো ডি। কেমন সেই ডি দেখতে? ধরো তোমার কাছে এই রকম একটা জিনিস রয়েছে, এই রকম একটা কার্ডবোর্ড টাইপের একটা শক্ত কাগজের জিনিস রয়েছে। এবার তোমাকে আমি বললাম তুমি এটাকে অর্ধেক অর্ধেক কেটে নাও। এইরকম করে তুমি কেটে নিলে, এইরকম করে তুমি কেটে নিলে, তাহলে এইখানটায় যদি তুমি কেটে এটাকে দুভাগ করো, কি পাবে? না, এই রকম একটা ডি পেলে আর এই রকম একটা ডি পেলে। এইগুলো হচ্ছে সেই ডি যেগুলো হচ্ছে পাতলা ধাতব পাতের তৈরি। এই যে ডি দুটো আমরা দেখছি, এগুলোকে ডি বলে। হ্যাঁ, এইগুলোকে ডি বলে। এই ডিগুলো কি না ধাতব পাতের তৈরি, এগুলো ধাতব পাতের তৈরি। এখনও কিন্তু আমি আসল ফিগারে আসিনি, আরও অনেক কিছু এখানে বলতে হবে। ফার্স্টে আমরা দেখতে পাবো যেটা বাইরে থেকে, সেটা তুমি এই রকম আন্দাজ করলে যে এটা কীরকম হয়, কী রকম ডিটা। অ্যাকচুয়ালি এটা আমরা 2 ডাইমেনশনাল ফিগারে এখানে দিয়েছি ডি, অর্থাৎ অর্ধবৃত্ত মনে করে দিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি ডিটা হলো এই রকম একটা জিনিস। এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো বিষয়টা কী রকম। এবারে আমি এটা মুছে দিই। মুছে দেওয়ার পরে আমি এবার বলবো যে এই ডিগুলো তো আছে, এই ডিগুলোর উপরে কি করা হয় না একটা ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হয়। এখানে যে ম্যাগনেটিক ফিল্ড থাকবে, এখানে ধরা যাক ডি এর উপরে এরকম ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে। আমরা ডটও দিতে পারি, আবার ক্রসও দিতে পারি। ক্রস মানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশান কোন দিকে? না, ক্রস মানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশান এই পৃষ্ঠার ভেতরের দিকে, অর্থাৎ এখানে বোর্ডের ভেতরের দিকে। এইখানে আমরা দেখতে পাচ্ছি এরকম করে নির্দিষ্ট গ্যাপে গ্যাপে আমরা এই ক্রসগুলো দিয়েছি। ক্রসগুলো আর একটু ভালো করে দেওয়া যায়। এই সোজা হবে, সোজা হবে, হ্যাঁ সোজা হবে, সোজা হবে, এরকম। এখানে আমরা ম্যাগনেটিক ফিল্ড এরকম করে দেখব। আর এখানে একটু সরে গেছে, এইটা এইরকম হবে, এইরকমভাবে ধরো ম্যাগনেটিক ফিল্ড আমরা দিয়েছি। এছাড়াও আমরা কি করব, এই ধাতব পাত দুটোর সঙ্গে
একটা অসিলেটর যোগ করব। অসিলেটর, অনেক কিছু কিন্তু এখানে তোমাদেরকে বুঝতে হবে, আর তোমরা অনেকটাই বুঝতে পারবে, তার কারণ তোমরা অনেক দিন ফিজিক্সের বিষয়ে পড়াশোনা করছো। অসিলেটর কি না, অসিলেটর এখানে হচ্ছে ইলেকট্রিক্যাল একটা সিগন্যাল, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যাল জেনারেট করে। ইলেকট্রিক্যাল সিগন্যাল, ইলেকট্রিক্যাল সিগন্যাল কি না, আমরা জানি যে আমরা ক্লাস 10-এ পড়েছি বা প্রবাহিতড়িতে পড়েছি কিছুটা হলেও, যে অল্টারনেটিং কারেন্ট এসি। এসি হলে কি হয়, কারেন্ট একবার এদিকে যায় আর একবার ওদিকে যায়। একটা তারের মধ্য দিয়ে কারেন্টের ডিরেকশান যদি বারবার চেঞ্জ হয় তখন আমরা সেটাকে বলি অল্টারনেটিং কারেন্ট। তাহলে এখানে যে ইলেকট্রিক সিগন্যাল দিয়েছি এটাকে আমরা অসিলেটর বলছি। অসিলেটরের সাহায্যে আমরা ইলেকট্রিক সিগন্যাল পাচ্ছি। সেই সিগন্যাল বলা মানে এটা কিন্তু এসি সোর্স, এটা একটা এসি সোর্স। এসি সোর্সের একবার এটা পজিটিভ হবে এই ডিটা, আর তখন এটা নেগেটিভ হবে, পরক্ষণে এই ডিটা নেগেটিভ হবে আর এটা পজিটিভ হবে। এটা করে আমার লাভ কি না, এইটা করলে এই ডি এর মাঝে আমরা একটা ইলেকট্রিক ফিল্ড পাবো। এবারে কিভাবে সেই ইলেকট্রিক ফিল্ড কাজ করে, কেন আমরা এখানে ইলেকট্রিক ফিল্ড দেব, সেটা তো নিশ্চয়ই আমরা আলোচনা করব। ফার্স্টে আমরা কনস্ট্রাকশানগুলো পরপর করে নিচ্ছি। তাহলে ডি এর সঙ্গে আমরা এই সোর্স লাগাই, যেটাকে আমরা অসিলেটর বলছি, সেটাকে সেই অসিলেটর থেকে ইলেকট্রিক সিগন্যাল উৎপন্ন হয়। এবং এখানে যে ফ্রিকোয়েন্সির ইলেকট্রিক সিগন্যাল উৎপন্ন হয়, অর্থাৎ যে কম্পাঙ্ক, সেটা হলো হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল, এইচএফ সিগন্যাল। এইচএফ সিগন্যাল মানে কি, এর ফ্রিকোয়েন্সি প্রায় 10⁶ হার্টজ হয়। এখানে যে ফ্রিকোয়েন্সির সিগন্যাল ব্যবহার করা হয়, সেই ফ্রিকোয়েন্সিটা কত লাগে না, হাই ফ্রিকোয়েন্সি লাগে, এইচএফ ফ্রিকোয়েন্সি লাগে, যার ভ্যালু হয় 10⁶ হার্টজ, মানে 10 মেগাহার্টজ, 1 মেগাহার্টজ, 2 মেগাহার্টজ, এইরকম মেগাহার্টজ অর্ডারের সিগন্যাল এখানে ব্যবহার করা হয়। এটাও তোমরা নোট করে নাও খাতায়। নেক্সট, এইখানে ম্যাগনেটিক ফিল্ড দিয়েছি, ইলেকট্রিক ফিল্ড দিয়েছি। এবারে করব কি না, এখানে থেকে একটা চার্জ পার্টিকেলকে আমি ছেড়ে দেব। ধরা যাক একটা প্রোটন আমি ছেড়ে দিয়েছি, ধরা যাক একটা প্রোটন আমি ছেড়ে দিয়েছি, একটা চার্জ পার্টিকেল, এই পার্টিকেল এমনি দিলাম, পার্টিকেলকে আমি ছেড়ে দেব। এবার ওই মুহূর্তে সেই পার্টিকেলটা কি হবে না, পার্টিকেলটা এই দিকে দেখো, ধরো এটাকে আমি প্রথমে এই ফার্স্ট যখন আমি এটাকে সুইচ অন করলাম, ধরা যাক এটা পজিটিভ আর এটা নেগেটিভ, তখন পার্টিকেলটা কি করবে, এই পজিটিভ পার্টিকেল যদি হয় সেই পার্টিকেলটা এই দিকে ছুটে আসবে। আর আমরা জানি একটা ম্যাগনেটিক ফিল্ড যদি থাকে, সেখানে যদি একটা পার্টিকেল ছুটে আসে, একটা পার্টিকেল যদি এরকম করে ছুটে আসে, তার উপর প্রযুক্ত যে ফোর্স, সেই ফোর্সটা আমরা কি করে পাই না, এই সম্পর্ক থেকে পাই। এই সম্পর্ক থেকে আমরা দেখতে পাবো এখানে ফোর্সের ভ্যালুটা কোন দিকে হবে, ভি এদিকে, আর ভি ক্রস বি, বি নিচের দিকে আছে, ভি ক্রস বি। তাহলে পার্টিকেলটা আমরা এই রকম করে এখান থেকে যদি শুরু করি, তাহলে পার্টিকেলটা কিন্তু এই রকম করে এখানে এসে এই রকম একটা সার্কুলার পথ পাবে। আবার দেখো ভি এদিকে, বি এদিকে, ভি ক্রস বি, ভি ক্রস বি কোন দিকে হচ্ছে, এই দিকে ফোর্সটা তাকে টানছে। যখন আমার এই জায়গাটায় আছে, এখান থেকে যখন ম্যাগনেটিক ফিল্ডে ঢুকলো, তখন সে একটা স্পিডে ঢুকলো, কারণ এখান থেকে যখন ছেড়েছি সে কিছুটা বেগ অর্জন করেছে। বেগ কেন অর্জন করেছে না, তাকে যখন স্থির অবস্থায় ছাড়া হবে, পার্টিকেলটার ভর যদি এম হয়, তার অ্যাক্সিলারেশন কী হবে, বল বাই ভর, তাহলে হবে কিউ ই বাই এম। এই ত্বরণে পার্টিকেলটা এদিকে ছুটতে থাকবে, আর কিছু সময় পরে তার বেগ লাভ হবে কত, ভি সমান ইউ প্লাস এ টি, এই সূত্র অনুযায়ী কিউ ই বাই এম ইন্টু টি। স্যার ইউ লিখলেন না কেন, না এখানে তো স্থির অবস্থা থেকে ছেড়েছি আমি বলছি, তাহলে ইউ ইকুয়ালস টু 0, এটা হলো কিউ ই বাই এম, আর সময় টি হলে আমরা এই সূত্র অনুযায়ী বুঝতে পারছি যে একটা বেগ থাকবে। এই বেগকে কিন্তু এখানে কোনো চেঞ্জ হবে না। তার কারণ কি, এবার আমি কিন্তু খুব ক্লিয়ারলি ডিসকাশন করব। তোমরা প্রত্যেকটা পার্ট, ইচ অ্যান্ড এভরি পার্ট কিন্তু তোমরা নোট করো, ক্লাসে তোমরা খাতায় এটাকে সুন্দর করে নোট করে সাজিয়ে নাও। যে দেখো এখানে আমি যখন ইলেকট্রিক ফিল্ড দিয়েছি, এখানে এটা তো ধাতব পাত, এই ধাতব পাতের মধ্যে ইলেকট্রিক ফিল্ড থাকবে, থাকবে না। তোমরা প্রত্যেকে জেনেছো, স্থির তড়িৎ পড়েছো, সেখানে তোমরা কি পেয়েছো না, ধাতব পাত যদি থাকে তাদের মধ্যে কোনো ইলেকট্রিক ফিল্ডের অস্তিত্ব থাকে না। তড়িৎ পর্দা তোমরা পড়েছো যে ইলেকট্রিক ফিল্ড ধাতুর মধ্যে
বা ধাতব আচ্ছাদনযুক্ত কোনো অংশের মধ্যে থাকতে পারে না। এটা তো একটা ডি মানে কি, এটা একটা তো এরকম একটা গোলাকার চাকতি, সেই চাকতি গোলকাকার চাকতি তার একটা অর্ধেক অংশ এখানে আছে, চাকতির মধ্যে ইলেকট্রিক ফিল্ড শূন্য হবে, সুতরাং এই দিকেও ইলেকট্রিক ফিল্ড শূন্য হবে। কিন্তু সব জায়গায় ম্যাগনেটিক ফিল্ড থাকবে, এখানেও ম্যাগনেটিক ফিল্ড থাকবে, আর এখানেও ম্যাগনেটিক ফিল্ড থাকবে, এখানেও ম্যাগনেটিক ফিল্ড থাকবে। তাহলে এখানে যখন সে ছিল এর উপরে ম্যাগনেটিক ফিল্ড পড়বে আর তড়িৎ ক্ষেত্রের জন্য ফোর্স পড়বে, এই দুটো ফোর্স পড়বে। তাহলে স্যার এখানে আপনি এই ফোর্সটাকে সোজা ইলেকট্রনটাকে ঢুকিয়ে দিলেন কেন? ওখানেও তো ম্যাগনেটিক ফোর্স পড়ছিল। কিন্তু দেখো একটা কথা তোমরা মনে রাখবে যে এফ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি ইন্টু বি, কিউ ইন্টু ভি ইন্টু বি, আর ই ইলেকট্রিক ফোর্সটা হচ্ছে কিউ ইন্টু ই। এই যে ই এর ভ্যালু আর এই যে ভিবি এর ভ্যালু, এদের মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য থাকে। তুমি যদি এই দুটো ফোর্সকে নিউমেরিক্যালি ক্যালকুলেট করো, যে আমার এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা দিচ্ছি তার একটা অ্যাম্পলিটিউড আছে, ইলেকট্রিক ফিল্ডের একটা মান আছে, আর এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা আমি তৈরি করেছি সেটা হচ্ছে সলিনয়েড দিয়ে তৈরি করা হয়, সেটার আলাদা সিস্টেম আছে, সেই সিস্টেমটাকে এখানে দেখানো হয়নি। সেইটার সাহায্যে আমি যেটা তৈরি করছি, এবং এখানে যে ইলেকট্রনের স্পিড, ইলেকট্রন বলছি, এখানে যে চার্জ পার্টিকেল প্রোটন অথবা আলফা, এর যে স্পিড, এই স্পিডের উপর ডিপেন্ড করে এইগুলোকে যদি হিসেব করা হয়, দেখা যাবে এই যে কিউ এফ, এফ এম যেটা, আর এটা এফ এফ ই, এম লিখলাম কেন না, এটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। এই ম্যাগনেটিক ফোর্সটা কিন্তু ভেরি ভেরি লেস দ্যান এফ ই, এই কারণে এই জায়গাটায় কিন্তু ইলেকট্রনকে আমরা স্ট্রেটলি পাঠালাম। তাহলে এইখানে ইলেকট্রিক ফিল্ড কাজ করছে আর এখানে ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে। ইলেকট্রিক ফিল্ডের কাজ কি না, ইলেকট্রিক ফিল্ড অ্যাক্সিলারেট করছে, আর অ্যাক্সিলারেট করছে বলে তার বেগ বাড়ছে। এখানে আমরা একটু আগে বলেছিলাম ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে নো ওয়ার্ক ফোর্স, সেখানে তার কোনো অ্যাক্সিলারেশন হওয়ার কথা নয়, সেই সমান বেগে যাওয়ার কথা। কিন্তু যখন এই গ্যাপটায় সে এলো, আবার তার বেগ বেড়ে গেল, অর্থাৎ এখানে তার বেগ ডবল হয়ে গেল, 2v হয়ে যাবে বা আরও বেশি হয়ে যাবে। তারপরে আবার এখানে গেছে যখন সে পৌঁছবে, আবার সে কি করবে, এই রকমভাবে ঘুরবে, আবার এখানে এসে তার বেগ বাড়বে। তাহলে একবার বেগ বেড়েছিল, দ্বিতীয়বার বেগ বাড়লো, আবার এখানে এসে যখন এই গ্যাপটার মধ্যে আসবে তখন আবার বেগ বাড়ছে। বেগ বাড়লে কি হবে, সে বড় রেডিয়াসে চলবে, আবার এখানে একটু বেগ বাড়বে, আরও বড় রেডিয়াসে চলবে। এরকম করে সে যেতে যেতে, এবারে এই অংশগুলো আমি মুছে দিচ্ছি, তোমরা মনে রাখবে, নিশ্চয়ই আগে তোমরা লিখে নিয়েছো। এইবারে এইখানে তুমি দেখতে পাবে যে এর বেগ বাড়তে বাড়তে একটা সময় কি হবে, এই রকম করে যেতে যেতে সে একটা সময় সে এরকম করে বেরিয়ে যাবে। হ্যাঁ, এই যে ম্যাক্সিমাম যে রেডিয়াস, সেটা যদি r0 হয়, স্মল r0 হয় বা r হয়, তাহলে সেই ম্যাক্সিমাম রেডিয়াস যখন পাবে তখন তাকে এখানে কি করা হবে, কালেক্টর রাখা হবে, একটা কালেক্টরের সাহায্যে। হ্যাঁ, প্রথমে কলিমেট করা হবে, কলিমেটরের সাহায্যে তারপরে কালেক্ট করা হবে, এখানে তাকে কালেক্ট করা হবে। ওইখানে তোমার নিউক্লিয় পদার্থ রয়েছে, সেই নিউক্লিয় পদার্থটার ভেতরে আমাকে ওই হাই এনার্জি পার্টিকেলটা পাঠাতে হবে, সেটা তো পরের ব্যাপার। আমার মূল বিষয়টা এখানে কি না, সাইক্লোট্রনের প্রিন্সিপাল। এখানে কি করে স্যার তাহলে এইগুলো বাড়ছে না, একদম পরিষ্কার করে তোমাকে যদি আমি বলি যে দেখো, এখানে যে আমি ঘুরিয়েছি, এই দিক দিয়ে যে যাচ্ছিল পার্টিকেলটা, এটা তখন নেগেটিভ ছিল আর এটা হচ্ছে পজিটিভ ছিল। এবার এ যখন এদিকে ঘুরলো, এইটা ঘোরার সময় অর্থাৎ এ একটা বৃত্তপথে ঘুরতো, একটা বৃত্তপথে না ঘুরে সে যখন অর্ধেক বৃত্ত ঘুরলো, তখন কি হবে, এইখানে যে সিগন্যালটা আছে, এই সিগন্যালটা এইখানে নেগেটিভ হয়ে যাবে আর এটা পজিটিভ হয়ে যাবে। এমনভাবে ম্যাচ করাতে হবে যে এখান থেকে এখানে অর্ধেক পাক যাওয়ার সময়, অর্থাৎ একটা বৃত্তর অর্ধেক পাক যাচ্ছে, অর্ধেক পাক অর্থাৎ হাফ সার্কেল করার সঙ্গে সঙ্গেই যেন এইখানে এমন ফ্রিকোয়েন্সি আমি সেট করে রাখবো যাতে এটার পোলারিটি চেঞ্জ হয়ে যায়। কি বললাম বোঝা গেল? এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা আমি দিচ্ছি, এখানে যে সিগন্যালটা দিচ্ছি, সেই সিগন্যালটা এখান থেকে এখানে এই পর্যন্ত আসতে যে সময় নিল, এই অর্ধবৃত্ত পর্যন্ত আসতে যে সময় নিল, এই যেন ঠিক সেই সময়ে যেন এর যে সিগন্যালের যে তোমার এইরকম সিগন্যাল মানে কি, এরকম প্লাস মাইনাস হচ্ছে, প্লাস মাইনাস, এই যেন এখানে উল্টে যায়, এর মেরুটা যেন উল্টে যায়। এইটা না হলে কিন্তু এ কাজ করবে না, সাইক্লোট্রন কাজ করবে না। এই কারণে সাইক্লোট্রনে কোনো চার্জ পার্টিকেলকে অ্যাক্সিলারেট করা একটু বহুত টাফ ব্যাপার।
এখানে আমাদেরকে কি জানতে হয়, প্রথমে আমি বি কেমন নেব, ই কেমন নিচ্ছি, এবার এর ফ্রিকোয়েন্সি কী নিচ্ছি, সেসবের উপর ডিপেন্ড করে এটা কিন্তু ওয়ার্ক করা শুরু করে। অর্থাৎ এর কার্যনীতিটা অনেক কিছুর উপর দাঁড়িয়ে। এর কার্যনীতি অতটা সিম্পল নয়, কিন্তু এই কার্যনীতিটা বোঝা অনেকটাই সহজ। একদম তোমরা পরিষ্কার বুঝতে পারছো যে যখন একটা চার্জ পার্টিকেল এখানে আসছে, সে সার্কেলে আসছে, অর্ধ সার্কেল কমপ্লিট করার পরে আবার এটা পজিটিভ, এটা নেগেটিভ হয়ে যাচ্ছে, তার ফলে আবার এদিকে টানছে, কারণ এটা তো পজিটিভ চার্জ। যে চার্জটাকে আমি ঘোরাচ্ছি সেই চার্জটা ধনাত্মক তড়িৎগ্রস্ত চার্জ, তার জন্য সে আবার এইদিকে এলো। এইদিকে আসার পরে আবার এখানে তার বেগ বাড়লো, আবার যখন সে ঘুরে গেল সঙ্গে সঙ্গে সেই সময়ের মধ্যেই আবার এটা কি হয়েছে, এটা পজিটিভ হয়ে গেছে আর এই প্রান্তটা নেগেটিভ হয়ে গেছে। এইভাবে সে প্রত্যেকবার অ্যাক্সিলারেটেড হতে হতে একটা সময় তার বেগ বেড়ে যাচ্ছে এবং রেডিয়াস বেড়ে যাচ্ছে। রেডিয়াস বাড়তে 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 সাইক্লোট্রনকে যত বড় করা হবে, যত রেডিয়াস বাড়বে তা তত বেগ বাড়বে। যত আমরা বড় সাইক্লোট্রন করব, রেডিয়াস বাড়াবো, তত তার কিন্তু স্পিড বাড়তে থাকবে। এইভাবে আমরা এই সাইক্লোট্রন যন্ত্রে, এই সমস্ত যন্ত্রে আমরা পার্টিকেল অ্যাক্সিলারেটর যন্ত্রগুলোতে আমরা একটা পার্টিকেলের স্পিড বাড়াতে পারি। এবং পার্টিকুলার এখানে টাইমটা কত লাগে এবারে সেটাতে আমি আসবো। আমরা তো বুঝে নিলাম যে কিভাবে অ্যাক্সিলারেট করছে, কেন সার্কুলার পাথে যাচ্ছে। ধরা যাক ফার্স্ট যে সার্কেল হয়েছিল সেই সার্কেলটার রেডিয়াস আমি ধরলাম আর, এখানে রেডিয়াস আর, তাহলে সে যে ঘুরছে সেই ঘোরার জন্য যে ফোর্সটা, সেই ফোর্সটা কী ফোর্স না সেন্ট্রিপিটাল ফোর্স। তোমরা ক্লাস 11-এর সার্কুলার মোশন আবার একবার দেখে নেবে, এই বিকালে ভিডিওতে দেওয়া রয়েছে ক্লাস 11-এর সার্কুলার মোশনে। সেখানে বলবে যে একটা বৃত্তপথে যখন একটা পার্টিকেল ঘুরছে তার স্পিড যদি ভি হয়, সমবৃত্তীয় গতি, দেখো এইখানটায় এত দূর পর্যন্ত তার কিন্তু বেগের কোনো পরিবর্তন ঘটেনি, সেক্ষেত্রে তার উপর একটা কেন্দ্রের দিকে কেন্দ্রগামী একটা বল প্রযুক্ত হয়। সেই বলটাকে আমরা কি বলি, অভিকেন্দ্র বল। সেই অভিকেন্দ্র বলের মান কত হয়, mv²/r। এম হলো এই পার্টিকেলটার ভর, ভি হলো এই পার্টিকেলটার স্পিড এবং আর হলো এই পথের ব্যাসার্ধ, অর্থাৎ এই দূরত্বটা আর। এই যে অভিকেন্দ্র বলের আমরা এক্সপ্রেশন জানি, এটা এখানে কার সঙ্গে সমান হবে না, এখানে অভিকেন্দ্র বলটা দিচ্ছে কে না, এখানে ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছে অভিকেন্দ্র বল। ম্যাগনেটিক ফিল্ড এখানে পারপেন্ডিকুলারলি আছে, তাহলে কিউ ভি ক্রস বি আমরা কি লিখব, এটার ভ্যালু কত লিখব না কিউ ভি বি সাইন 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি কোণে আছে, অর্থাৎ কিউ ইন্টু ভি ইন্টু বি হবে এই ম্যাগনেটিক ফোর্স। ম্যাগনেটিক ফোর্স, এই ফোর্সটাই হচ্ছে এখানে অভিকেন্দ্র বল হিসাবে কাজ করছে। তার জন্য আমরা এখানে লিখব কিউ ভি ইন্টু বি। এবারে ভি ভি কেটে যাবে, এখানে ভি হবে, তাহলে এখানে একটা ভি বাই আর আমরা পাবো যে কিউ বি বাই এম। ভি বাই আর সমান আমরা পাবো কিউ বি বাই এম। একটা জিনিস তোমরা লক্ষ্য করো, দেখো আর যত বাড়বে ভি তত বাড়বে, আস্তে আস্তে এইখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকবারে আর বাড়ছে, সঙ্গে সঙ্গে ভিও বাড়ছে। কারণ কি, এইগুলো এই পার্টিকেলের যে চার্জ, এখানে ম্যাগনেটিক ফিল্ড এটা ফিক্সড, পার্টিকেলের যে মাস এগুলো ফিক্সড, এই সমস্ত ফিক্সড আছে। তাহলে এই ইকুয়েশানটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ইকুয়েশান। এই যে আমরা সাইক্লোট্রন পড়ছি এর কার্যনীতির ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট ইকুয়েশান হলো ভি বাই আর সমান কিউ বি বাই এম। কারণ কি, এই কিউ বি আর এম এরা হলো কনস্ট্যান্ট, এই কারণে ভি বাই আর সবসময় কনস্ট্যান্ট থাকবে, আর ভি বাড়লে আর বাড়বে, আর বাড়লে ভি বাড়বে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যে ঘুরলো এক পাক নয় অর্ধেক পাক খেলো, এই অর্ধেক পাক খেতে তার কত সময় লাগবে সেটা আমরা কিন্তু বের করতে পারবো। কত সময় লাগবে, ধরো এইরকম একটা বৃত্তপথে ঘুরছে, সে অর্ধেক পাক খাচ্ছে, তাহলে এখানে তার টোটাল টাইম পিরিয়ডের অর্ধেক টাইম পিরিয়ড লাগবে, t/2 সমান লাগবে কত, পাই আর বাই, এখানে পাই আর, হ্যাঁ পাই আর বাই হচ্ছে এই ভি। 2πr/v করলে কি হয়, টি হয়, পর্যায়কাল হয়। আর আমরা এখানে অর্ধ পর্যায়কাল পাচ্ছি, কারণ অর্ধ বৃত্ত ঘোরার জন্য আমরা যে সময়টা লাগছে সেটা দেখছি, কারণ এর পরের বৃত্ত তো তার রেডিয়াস বেড়ে যাবে। এই রেডিয়াসটার জন্য আমি নেব t/2 সমান πr/v। তাহলে এখানে টি সমান হবে 2πr/v। সেখান থেকে আমি পাবো কি না r/v করে দেবো, r/v 2π × r/v। এই r/v এর মানটা কত পাবো এবার দেখে নেওয়া যাক। দেখো v/r সমান হচ্ছে qb/m, তাহলে এখান থেকে পাবো r/v সমান m/qb। তাহলে এখানে আমি কি লিখব, 2π আছে,
এবার আর বাই ভি এর জায়গায় আমি এম বাই কিউ বি লিখব, তাহলে হবে 2 পাই এম বাই কিউ বি। এইটা হলো এই যে পথটা, এর জন্য যে সময় লাগছে তার পর্যায়কাল। তাহলে এইটা যদি পুরো সার্কেলে কাজ করতো, ঘুরতো, তাহলে তার যে সময় লাগতো, হ্যাঁ, তা সেটাই হলো তার পর্যায়কাল। তার অর্ধেক সময় লাগে, এর অর্ধেক সময় এসে এখানে এসে পৌঁছায়। পরেরটাতে আবার তার রেডিয়াস কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কিন্তু রেডিয়াস চেঞ্জ হলেও এটা কি চেঞ্জ হবে? ভালো করে বোঝো যে রেডিয়াস চেঞ্জ হলেও কিন্তু এটা চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে এই বৃত্তেরও পর্যায়কাল যা, এই বৃত্তেরও পর্যায়কাল তা, এই অর্ধবৃত্তেরও পর্যায়কাল তা, এই অর্ধবৃত্তেরও পর্যায়কাল তা, এই অর্ধবৃত্তেরও পর্যায়কাল তা। প্রত্যেকটা অর্ধবৃত্তের ক্ষেত্রে পুরো বৃত্ত যদি হতো সেক্ষেত্রে পর্যায়কালের মান হতো এইটা, এবং এইটা ফিক্স থাকছে। এবং এই পর্যায়কালের সঙ্গে কাকে ম্যাচ করাতে হবে সেটা তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছো না। এই সময়ের মধ্যে এটাকে চেঞ্জ হতে হবে প্লাস থেকে মাইনাস। এই প্লাস থেকে মাইনাস চেঞ্জ হওয়া মানে কি, এখানেও সেটা অর্ধ পর্যায়কাল। দেখো একটা সিগন্যাল আছে এইরকম, প্লাস মাইনাস, আবার প্লাস, আবার মাইনাস। এইটার মধ্যে এই প্লাস থেকে মাইনাস হতে সময় লাগে কত? t/2। তাহলে এর অর্ধ পর্যায়কাল, এ এখান থেকে এখানে আসার সঙ্গে সঙ্গে এও এখানে তোমার পোলারিটিটা চেঞ্জ করবে একই সঙ্গে। তাহলে এর ফ্রিকোয়েন্সি আর এর ফ্রিকোয়েন্সি ম্যাচ করতে হবে। এই যে ফ্রিকোয়েন্সি ম্যাচ করা, এটাকে বলা হচ্ছে সিঙ্ক্রোনাইজ। সায়েন্স তোমাদের প্রত্যেকের কাছে স্মার্টফোন রয়েছে, তোমরা জানো সায়েন্সিং কি। হ্যাঁ, সিঙ্ক্রোনাইজেশানকে বলা হয় সংক্ষেপে সায়েন্সিং। হ্যাঁ, সিঙ্ক্রোনাইজেশান মানে কি না, ম্যাচ করা, মিলে যাওয়া, সিঙ্ক্রোনাইজড হওয়া। হ্যাঁ, তুমি ধরো কোনো বন্ধুর সঙ্গে প্রতিদিন একই সঙ্গে যাও, একটা বাসে যাও, তোমরা নির্দিষ্ট সময় যদি বাস স্টপে এসে দাঁড়াও তবেই তোমার বন্ধুর সঙ্গে সিঙ্ক্রোনাইজ হচ্ছে। নাহলে একদিন তুমি অনেক আগে চলে গেলে, সে লেট করে এলো, তাহলে তোমার সিঙ্ক্রোনাইজেশান হবে না। এক্ষেত্রেও তাই, সিঙ্ক্রোনাইজেশান মানে কি, এ এখানে আসার সঙ্গে সঙ্গে এ পাল্টে গেল, না পাল্টালে এ ঘুরবে না, এখানে কিন্তু ওয়ার্কিং কাজ করবে না। এইটা হলে তবেই সিঙ্ক্রোনাইজেশান হবে। আর সিঙ্ক্রোনাইজেশানের জন্য যে ফ্রিকোয়েন্সিটা লাগে, সেই সিঙ্ক্রোনাইজিং ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, যেটাকে আমরা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিও বলতে পারি, যে কম্পাঙ্ক, এটাকে আমরা বাংলায় বলবো যে কম্পাঙ্ক। সেই কম্পাঙ্কের মানটা এখানে কত হবে? কম্পাঙ্ক সমান n যদি লিখি, n সমান হবে 1/t। 1/t আমরা জানি টাইম পিরিয়ডের সঙ্গে কম্পাঙ্কের সম্পর্ক এটা। 1/t সমান হবে qb/2πm। এইটাকে বলা হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, অনুনাদি কম্পাঙ্ক। এই কম্পাঙ্কটায় যদি এই ফ্রিকোয়েন্সিটাকে দেওয়া হয়, অর্থাৎ আমি কিউ বি কোন পার্টিকেলটা দিচ্ছি তার কিউ জানি, এম জানি। যদি এটা প্রোটন হয় এর কিউ কত? 1.602 × 10⁻⁻19 কুলম। এম এর ভ্যালু কত? চার্জ হলো। এম এর ভ্যালু কত হয় প্রোটনের? 1.67 এরকম ইন্টু 10⁻20 কেজি। হ্যাঁ, এই সমস্তগুলো আমরা জানি। এবার বি এর মান ধরো সামথিং টেসলা, বি এর মান দিয়ে দিল 2 টেসলা, এইরকম দিয়ে দিল। এই সমস্ত থেকে আমি এর ভ্যালুটা বের করতে পারবো, এবং এই ভ্যালুটা যখন বের করতে পারবো এখানে আমি ফিক্স করতে পারবো যে অসিলেটরটার কাজ কি। অসিলেটারে কিন্তু ওই অসিলেটারে ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্ট করা হয়। অসিলেটারের একটা নব থাকে, সেই নবটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্ট করতে হয়। এই ফ্রিকোয়েন্সির সঙ্গে এই ফ্রিকোয়েন্সি যখন ম্যাচ করে যাবে তখন রেজোনেন্স ফ্রিকোয়েন্সি সৃষ্টি হবে। সেই ফ্রিকোয়েন্সিতে সিঙ্ক্রোনাইজেশান হবে। সিঙ্ক্রোনাইজেশানের ফলে এটা কাজ করতে থাকবে। কাজ করতে করতে এক সময় এটা রেডিয়াস বেড়ে যাবে। রেডিয়াস বাড়তে বাড়তে এক সময় যখন ম্যাক্সিমাম রেডিয়াসে আসবে তখন এটাকে কালেক্ট করা হবে। এবারে সেই ম্যাক্সিমাম রেডিয়াসের ভ্যালু কত সেটা আমরা বের করতে যাচ্ছি। এখানে তাহলে আমাদের টাইম পিরিয়ডটা রেখে দেওয়া যাক, যেগুলো লাগবে আমরা সেগুলো রেখে দেবো। এখানে কম্পাঙ্কটা রেখে দেবো, এগুলো রেখে দেবো। v/r এর মান আমরা রেখে দিলাম, যেগুলো আমাদের সব সময় লাগবে। এগুলো বহুত ইম্পর্টেন্ট কিন্তু ফর্মুলা। এই ফর্মুলাগুলো তোমরা যদি মনে রাখতে পারো তোমাদের কিন্তু বহু কাজে লাগবে। MCQতে লাগবে, কম্পিটিটিভে লাগবে। আর তোমরা কিন্তু এগুলো আবার করতে যখন তুমি নতুন করে নিজের মতো করে তুমি ডিরাইভ করছো তখনও তোমার এইগুলো সাপোর্ট দিয়ে যাবে তোমাকে। যাকে আমি এটাকে এবারে আমি ফাইনাল ডিসকাশানে আসছি যে আমার এখানে আর ছিল, এরপরে এখানে আর বাড়লো, সঙ্গে সঙ্গে ভিও বাড়বে, কেমন? তাহলে আমি এবারে এখানে লিখছিলাম mv²/r
সমান কিউ ভি ভি, এখানে আর অনুযায়ী ভি চেঞ্জ হচ্ছে। এবার এটাকে যদি আমি এখানে নিয়ে যাই, এম ভি স্কোয়ার সমান হবে কিউ ইন্টু ভি ইন্টু বি, কিউ ইন্টু ভি ইন্টু বি ইন্টু আর। এবারে এম ভি ম্যাক্স স্কোয়ার, কেন ম্যাক্স স্কোয়ার লিখলাম, যে এই আরটা যখন ম্যাক্সিমাম হবে তখন এটা হবে, এই আরটা ম্যাক্সিমাম কখন হবে, এটা যখন ক্যাপিটাল আর হবে, তখন আমি এটাকে লিখবো কিউ ভি বি ইন্টু আর। এবারে হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার, এইটাই হলো যে পার্টিকেলটা তো সবসময় এরকম যেতে যেতে তার গতিশক্তি বাড়ছে, ফাইনাল গতিশক্তি যখন বেরিয়ে যাচ্ছে তখন হচ্ছে, তার থেকে তো আর বাড়বে না, সেক্ষেত্রে এইটাই হলো তার ফাইনাল কাইনেটিক এনার্জি। হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার সমান কী হবে, হাফ কিউ ভি বি ইন্টু আর, হাফ কিউ ভি বি ইন্টু আর। এবারে ভিকে যদি আমি আর এর এক্সপ্রেশনে নিয়ে যাই, তাহলে আমি বলছি যে প্রত্যেকটা, এখানে দেখো প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা ফর্মুলা কতটা ইম্পর্টেন্ট, কতটা তোমাদেরকে সিনসিয়ারলি এগুলো মনে রাখতে হবে। এখানে আমি লিখব যে ভি বাই ক্যাপিটাল আর, তাহলে কি হবে কিউ বি বাই এম। এখানে ভি ম্যাক্স যখন লিখবো তখন এটা ক্যাপিটাল আর হবে, কারণ ভি বাই আরটা সব জায়গায় ফিক্সড, এখানের জন্য ভি বাই আর যা, এখানের জন্যও ভি বাই আর তা, তাহলে এখানের জন্য ভিটা ভি ম্যাক্স যদি লিখি, আরটা লিখবো ক্যাপিটাল আর, তাহলে আমি ভি ম্যাক্স সমান আমি কি লিখতে পারবো না, কিউ বি বাই এম ইন্টু ক্যাপিটাল আর। এই রিলেশানটা আমি এখানে বসাবো, কারণ দেখো এখানে ভি ম্যাক্স একটা থেকে গেছে, আমি তো ভি দিয়ে এক্সপ্রেশন করবো না, ফার্স্ট লাস্ট আমি যে এক্সপ্রেশনটা পাবো সেটা কিভাবে পাবো, আমাকে কিউ বি আর আর দিয়ে পেতে হবে। তাহলে এখানে কি হবে, কিউ ভি ম্যাক্সের জায়গায় আমি লিখবো কিউ বি আর বাই এম, আর এখানে থাকবে কি, এখানে আর একটা বি ইন্টু আর গুণ হবে, তাহলে কি হবে হাফ কিউ স্কোয়ার বি স্কোয়ার আর স্কোয়ার বাই এম। এইটা হবে তার ফাইনাল কাইনেটিক এনার্জি। অর্থাৎ একটা আমি কত শক্তির পার্টিকেল পেতে চাইছি সেটা আমার আইডিয়া রাখতে হবে, সেই আইডিয়া অনুযায়ী আমাকে বিটা ফিক্সড করতে হবে, এম কিউ এগুলো ফিক্সড, আরটাও ফিক্সড করতে হবে। অর্থাৎ যত আমি বেশি রেডিয়াসের সাইক্লোট্রন করব, আমাদের কলকাতাতে সাহা ইনস্টিটিউট, সেখানে নিউক্লিয়ার ফিজিক্স, সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, সেখানে 1953 খ্রিস্টাব্দে সম্ভবত প্রথম এখানে সাইক্লোট্রন যন্ত্রটা স্থাপন করা হয়েছিল। মেঘনাথ সাহা উনি সাইক্লোট্রন যন্ত্র স্থাপন করেছিলেন, সেটা এখনও আছে। তোমরা সাহা ইনস্টিটিউটে যখন কখনো যাবে তখন সেখানে তোমরা সাইক্লোট্রনটা দেখতে পাবে। এখানে তোমরা বুঝতেই পারছো যে কাইনেটিক এনার্জি, একটা সাইক্লোট্রন থেকে বেরিয়ে আসা পার্টিকেলের কাইনেটিক এনার্জি হলো এটা, সেটা আলফা পার্টিকেল হতে পারে, প্রোটন পার্টিকেল হতে পারে। এবার আমরা যে আলোচনায় ফিরবো সেটা হলো কি না, এখানে আলফা আর প্রোটন ছাড়া ইলেকট্রনকে করা যায় না কেন, নিউট্রনকে করা যায় না কেন, এটা অলরেডি জেনে গেছি যে নিউট্রনের কোনো চার্জ নেই, কিন্তু ইলেকট্রনের যে চার্জ আছে এটাকে করা যায় না কেন। ডিয়ার স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই বুঝবে যে এখানে যখন আমি স্পিড বাড়াচ্ছি, এটাকে চার্জ পার্টিকেলকে আমি অ্যাক্সিলারেট করছি, তখন কি হবে, তার গতিবেগ বাড়ছে। গতিবেগ বাড়লে কি হয়, তার ভরের চেঞ্জ হয়। আমরা জানি রিলেটিভিস্টিক থিওরি অনুযায়ী আমরা জানি m0 এটা হচ্ছে রেস্ট মাস 1/v² - c²। এই ভিটা যখন বেড়ে যাচ্ছে, আলোর গতিবেগের কাছাকাছি হয়ে যাচ্ছে, তখন এমটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এমটা চেঞ্জ হয়ে যাওয়া মানে আমরা একটু আগে লিখেছিলাম, এখানে সেই ফর্মুলাটা নেই, টি সমান হচ্ছে qv/2πm, এরকম একটা লিখেছিলাম। এম চেঞ্জ হয়ে যাওয়া মানে টি এর এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যাচ্ছে, টি বা ফ্রিকোয়েন্সি জায়গা একটা লিখেছিলাম। সেখান থেকে আমরা দেখতে পাবো যে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে যাবে, আর ফ্রিকোয়েন্সি চেঞ্জ হওয়া মানে এটাকে আবার অ্যাডজাস্ট করতে হবে, সবসময় ওটাকে অ্যাডজাস্ট করা সম্ভব নয়। এই কারণে এই বেশি গতিতে গেলে এগুলো যদি হালকা পার্টিকেল হয়, হালকা পার্টিকেলের জন্য রিলেটিভিটির যে ইফেক্টটা সেটা বেশি হবে, এই কারণে হালকা পার্টিকেল এটাতে করা যায় না। আর অনেক বেশি ভারী পার্টিকেল হলে সেক্ষেত্রে তাকে গতিশীল করানো, ফার্স্টে ইনিশিয়ালি যে তাকে গতিশীল করাবে সেটাও সমস্যা হয়ে যায়। এই কারণে বেশি ভারী বাদ চলে গেল, খুব হালকা ইলেকট্রনের মতো সে বাদ চলে গেল, চার্জ নেই সেও বাদ চলে গেল। কেমন? তাহলে এখানে আমরা দেখছি যে এই সাইক্লোট্রন যন্ত্রে সাধারণত আমরা যে দুটো পার্টিকেলকে নিয়ে কাজ করি সেটা হলো প্রোটন এবং আলফা পার্টিকেল। কেন এদেরকে নিয়ে কাজ করি, কী কাজে ইউজ হয়, এগুলো সমস্তটাই আমরা বললাম। এবারে তোমরা এগুলোকে আস্তে আস্তে করে ফিল করো এবং প্রত্যেকটা পয়েন্ট ভালো করে লিখে নেওয়ার চেষ্টা করো, তোমাদের আশা করি কোনো অসুবিধা হবে না। এবং তোমরা এটা থেকে আমি নিশ্চিত তোমরা এটা থেকে মুভিং চার্জ, ফোর্স অন মুভিং চার্জ
মুভিং চার্জের বা মুভিং চার্জ পার্টিকেল যদি ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডে থাকে তাদের আচরণ কেমন হয়, এই একটা যন্ত্রে যে ব্যবহারটা হলো তাদেরকে নিয়ে যে আমরা অ্যাপ্লিকেশান করালাম, সেটা তোমাদের ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে এটা কিন্তু নির্ঘাত রূপে ভালো হবে। আর কোনো সমস্যা আর কোনো আলোচনা বাকি থাকলো কিনা জানি না, আমার মনে হয় আমি বেশিরভাগ আলোচনা করে ফেলেছি। আর কোনো যদি একাত্র বাকি থাকে অবশ্যই তোমরা PDF নোটে সেটা পেয়ে যাবে। আজকের মতো এই পর্যন্ত, ভালো থেকো, উইশ ইউ অল দ্য বেস্ট।